নমস্কার। আজকের গল্পটি নেওয়া হয়েছে শ্রী ননীমাধব চৌধুরী সম্পাদিত চ্যাটার্জি পাবলিশার্স থেকে প্রকাশিত শতাব্দীর সেরা ভূতের গল্প বইটি থেকে। গল্পটির লেখক বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রমথনাথ বিশিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প ফাঁসি গাছ। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয়ও কেউ জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রেরও কোনো মিল ছিল না। চারিদিকের বৃক্ষ রাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেওয়ার মতো ডালগুলোই বটে। গাছটির গুঁড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই। একেবারে পরিষ্কার গা, মসৃণ, সোজা উঠেছে, তার ওপরে ডাল বেরিয়ে। এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছয়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে, আর যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলিয়ে গাছটির ওপরের দিকে ছুচালো, ঠিক যেন মন্দিরের আকৃতি। গাঁয়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরেই বটে। আর তার মুখে এই গল্পটাও শুনেছি আমার বাল্যকাল। কাজেই গোপালের 92-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহ। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটিরও উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথাই নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না। আর একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনি বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। কারণ রেল স্টেশনে যাওয়ার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো, মুমূর্ষের অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছি। একজন বলেছিল, সে লোকটা অবশ্য বিদেশি, গাছের ইতিহাসও জানত না। ওই গাছতলায় পৌঁছাও মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে এসে পড়ল। সে চমকে ওপর দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে।
প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা। তবে যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসই এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতন দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজ পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার আবার থিওসফি চর্চার বাতিস ছিল। তার সঙ্গে খানিক আমার ঘনিষ্ঠতা হয়েছিল। কথা প্রসঙ্গে তাকে একদিন ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন হয় তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনঃপূত হল না, কিন্তু উনি আর তর্ক বিতর্ক করিনি। তারপরে একদিন কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2 দশক কাটল দেশে এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে আর সব গ্রামে যাওয়ার সুবিধাও হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে তা ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পরে আবার একদিন গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছতে এক প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতন একে একে মনে পড়তে লাগল। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীত কালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় হঠাৎ সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হল, কিন্তু আবার মনে হলো তার সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। আবার কৌতূহল হলো খুব। অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসেই পড়েছি। ওই তো রাস্তার বাঁদিকে গাছটা, ওই তো গাছটা। কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পরে যেন এক গৌরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি! আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে রাতের বেলায় যাওয়া আগে বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপারই তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি?
আরে গাছটাইতে গিয়েছে। কোথায় যাবে? ও, আপনি বুঝি এ পথে অনেক দিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করল। বছর পাঁচেক আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজে যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙ্গার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর? তারপর সেই আঙ্গার ঝড়ে জলে ভেঙে পড়ল, ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। আর এখন? এখন ওই জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখলেন। যেমন দেখলাম? নিজের মনে মনে বললাম, আমি তো বাবু গোটা গাছটাকেই দেখেছি, অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যে বলতে যাবে কেন? এ মিথ্যে বলে তার লাভ কি? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম। কি দেখলাম? কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসে গিয়েছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া না কি? কিন্তু কিছু যে, তা নিশ্চয়। তখন মেসের সেই থিওজফিস ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম, গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরভিনয় বা কেনই অসম্ভব হবে? তাই কি আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করবে? কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে? গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।